আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি প্রথা বহির্ভূত বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি পারবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে, ক্ষমতার মসনদে ফেরাতে। দিল্লির মসনদ ও ঢাকার ভাগ্যে এক অবাক সমীকরণ নিয়ে এই মুহূর্তে কথা বলবো, যেটি গণমাধ্যমের আলোচনারও বিষয় নয়, এটি আমার চিন্তা প্রসূত একটি বিষয় যে পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসতে যাচ্ছে কিংবা থেকে যেতে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2 ধাপে গত 23 এপ্রিল এবং 29 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল দিন বাদে পরশু দিন আগামী 4 মে বা 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আমরা হয়তো ফলাফল পেয়ে যাব এবং এই ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গের মসনদে কে বসছে সেটি নির্ণীত হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এক্সিট পোল বা বুথ ফেরত ফলাফল জেনেছি। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটি একটু যদি আপনি চিন্তা করেন বা একটু দেখেন, তাহলে আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি দিল্লির সাথে ঢাকার সম্পর্কের রসায়ন সব সময় ছিল গভীর, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের হাত ধরে? এই মুহূর্তের ভিডিওতে আমরা একটি বিশেষ সমীকরণ বিশ্লেষণ করব। আপনি কি কখনো ভেবেছেন যে পশ্চিমবঙ্গ মসনদ বিজেপি দখলের সাথে শেখ হাসিনার বাংলাদেশ দখলের বা ফেরার যোগসূত্র কি? অনেকে মনে করেন পুরো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে নির্ধারিত হয় কলকাতা বা পশ্চিমবঙ্গ দিয়ে। কেন এমন মনে করা হয়? গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছুর আসল অনুঘটক কি সত্যিই পশ্চিমবঙ্গ? আমাদের আলাপের প্রথম ও প্রধান ভিত্তি হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন। বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যদি দিল্লির ক্ষমতায় থাকা বিজেপি কোনোভাবে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে পারে, তবে সমীকরণটি আমূল বদলে যাবে। কেন? কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত ঘনিষ্ঠ। বিজেপি যদি পশ্চিমবঙ্গের শাসনভার পায়, তবে দিল্লির জন্য ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং দিল্লি যখন একই রাজনৈতিক মেরুতে থাকবে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বাংলাদেশে একটি ভারত বান্ধব সরকারের উপস্থিতি নিশ্চিত করা তাদের জন্য প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়াবে। এটি কেবল একটি তত্ত্ব নয়, এটি ভৌগোলিক বাস্তবতার দাবি। আমরা বলছি যে পুরো ভারতের সম্পর্কটা নির্মিত হয় পশ্চিমবঙ্গ দিয়ে, এটি কোনো অতিশয়োক্তি নয়। খেয়াল করে দেখুন, গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে প্রতিটি বড় ইস্যুতে পশ্চিমবঙ্গ একটি বড় বাধা হয়ে দাঁড়ায় কখনো কখনো, আবার বড় সহায়কের ভূমিকাও পালন করে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাধার কারণে আজ পর্যন্ত তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। আবার পশ্চিমবঙ্গের সহায়তায় 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়েছে এবং এই বছর ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি হতে হলেও পশ্চিমবঙ্গের গ্রিন সিগন্যাল অবশ্যই লাগবে, কারণ এই গঙ্গা এবং পদ্মা বা এই চুক্তিটা পশ্চিমবঙ্গ দিয়ে, বা এই চুক্তির প্রেক্ষাপট বা স্থানটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের যে 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে প্রায় 2217 কিলোমিটার হলো পশ্চিমবঙ্গের সাথে। ফলে গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুর অনুঘটক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যদি সম্মতি না দেয়, তবে তিস্তা চুক্তি যেমন সম্ভব নয়, তেমনি ব্যবসা বাণিজ্যের রুটগুলো স্থবির হয়ে পড়তে পারে। তাই দিল্লির পলিসি যাই হোক না কেন, তার বাস্তবায়ন নির্ভর করে কলকাতার সবুজ সংকেতের উপর।
একবার চিন্তা করুন তো, পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের সাথে ভারতের কত শতাংশ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়? হিসেব বলছে ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থলপথের বাণিজ্যের প্রায় 80 থেকে 90% পরিচালিত হয় পশ্চিমবঙ্গ দিয়ে। বিশেষ করে পেট্রোপোল বেনাপোল বন্দর দিয়েই সিংহভাগ পণ্য আনা নেওয়া হয়। শুধু ব্যবসা নয়, মানুষের যাতায়াতের কথা যদি খেয়াল করেন সেক্ষেত্রেও দেখবেন একই চিত্র। ভারতগামী বাংলাদেশি পর্যটক, রোগী এবং শিক্ষার্থীদের বিশাল একটি অংশ সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে যাতায়াত করেন। কলকাতা হলো বাংলাদেশিদের জন্য ভারতের প্রধান প্রবেশদ্বার। এই বিশাল অর্থনৈতিক ও সামাজিক সংযোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো টেকসই ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন। আমাদের এই আলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি হলো দিল্লির ওপর চাপের বিষয়টি। পশ্চিমবঙ্গ যদি মনে করে যে বাংলাদেশে ভারত বিরোধী সরকার থাকতে পারবে না, তাহলে দিল্লি নিশ্চয়ই চাপ অনুভব করবে। বাস্তবতা হলো ভারতের সীমান্ত সুরক্ষা এবং উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের স্থিতিশীলতা জরুরি। পশ্চিমবঙ্গ যদি তার সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে দিল্লির কাছে দাবি তোলে, বাংলাদেশে ভারত বান্ধব সরকার অপরিহার্য। তবে দিল্লি সেই দাবি উপেক্ষা করতে পারবে না। আর সেই চাপ থেকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটতে পারে সহজে। কারণ দিল্লি তখন দেখবে তাদের কৌশলগত স্বার্থ এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্বার্থ এক হয়ে মিশেছে। শেখ হাসিনা সরকারের আমলে যে নিরাপত্তা ও কানেক্টিভিটি সুবিধা ভারত পেয়েছে তা ফিরিয়ে আনাই তখন দিল্লির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পশ্চিমবঙ্গ কেবল একটি অঙ্গরাজ্য নয়, এটি হলো ভারত বাংলাদেশ মৈত্রীর মূল চাবিকাঠি। যদি পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসে এবং সেটি দিল্লির সাথে একই সুরে কথা বলে, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান সময়ের ব্যাপার মাত্র হতে পারে। এখন দেখার বিষয় যে আগামী পরশু 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কি আসছে। এই ফলাফলের উপর ভারত বাংলাদেশ সম্পর্ক এমনকি বাংলাদেশের রাজনীতিও নির্ভর করবে। আমরা নিশ্চয়ই দেখব এই ফলাফল কি হতে যাচ্ছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। বেশ কিছুদিন আগে আমাদের বিদেশ মন্ত্রক থেকে ওই চিন্ময় প্রভু, সাধু চিন্ময় প্রভু, তার মুক্তির ব্যাপারে যখন কথাবার্তা হয়ে খলিলুর রহমান যখন এসেছিলেন, তখন একটা কথা হয়েছিল। খলিলুর রহমান বলেছিলেন আমি গিয়ে ব্যাপারটা দেখব। অনেক অনুরোধের থালি নিয়ে এসেছিলেন, তো ভারত একটাই অনুরোধ করেছিল যে চিন্ময় প্রভুকে আপনারা মুক্তি দিন। তো তারপরে তো সব চুপচাপ, একটা মামলায় তাকে জামিন দিয়ে আবার আটকে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভারত যেটা করেছে, ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ, যাই হোক আমি বাংলায় তো বলেই দিলাম, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল চিঠি কালকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ে ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা যেভাবে বেআইনি ভাবে বাংলাদেশের আইনে নেই এমন একটা আইনে বলবৎ করে আপনারা একজন সন্ন্যাসীকে আপনারা দীর্ঘদিন যাবৎ জেলে রেখে তাকে মারার পরিকল্পনা করছেন। মারার মানে হত্যার পরিকল্পনা করছেন। এটা কিন্তু একেবারে রেড কালিতে লিখে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করছেন। তিনি এমন কিছু অন্যায় করেননি যেটা আপনাদের দেশের দেশদ্রোহিতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হন। তিনি একটা পতাকা তুলেছিলেন। এখন দেশের পতাকার উচ্চতা নির্ণয় করে না, যেটা চিঠিতে লেখা হয়েছে। আমি যেটা শুনেছি সেটা আমি বলে যাচ্ছি।
আপনারা তো আমাদের দেশের পতাকা নিয়ে আপনারা আপনাদের ইউনিয়নে লাগিয়েছেন, ইউনিভার্সিটির রাস্তায় পতাকা এঁকে সেখানে লাথি মেরেছেন, পতাকা পুড়িয়েছেন এবং নরেন্দ্র মোদীর মূর্তিকে জুতো পেটা করেছেন, তার যে কুশপুত্তলিকার জুতো পেটা করেছেন, আগুন দিয়েছেন, গলায় জুতোর মালা পরিয়েছেন, যা যা করেছেন আমরা যদি এখন লিস্ট করি তাহলে এই চিঠি অনেক বড় হয়ে যাবে। সেই তুলনায় একজন হিন্দু সন্ন্যাসী, তার পতাকাটা একটু বোধহয় উঁচু হয়ে গেছিল, তার জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে জেলে পুরে রেখে দিলেন দীর্ঘদিন ধরে। আমরা মৌখিকভাবে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অ্যাক্সেস নিয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। যখন আপনারা এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন তখন আপনারা কি করে সাম্যতা এবং মানে ভালো সম্পর্কের আপনারা আশা করেন ভারতের কাছে? এখন যখন আমাদের ওখানে যখন হিন্দুদের প্রচন্ড রকম মারধর করা হচ্ছিল, সেই সময় ভারত থেকে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার বন্ধ করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু ইউনূসের আমলেও কমেনি এবং বিএনপির সরকারের আমলেও কিন্তু একই রকম ঠাড়ে ঠোরে কিন্তু একই রকম। তারা ব্যবসা বন্ধ করতে পারছে না, অনেকে করে খেতে পারছে না, মালাউন বলে গালাগালি করা হয়। তা সম্প্রতি একটি খবর বেরিয়েছে আমার চোখে পড়েছে, সেই খবরটা আমি আপনাদের একটুখানি 4 লাইন পড়ে শোনাই। কোথায় গেল রে ভাই? যাই, খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে কথাবার্তা হয়েছে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে, সেখানে কি মানে এখানে তো আসার কথা, এখানে থাকবে না কেন? 1 মিনিট ধরুন দেখি দর্শক। ও আচ্ছা, ভারত বাংলাদেশ ভিসা, ভারতকে ভিসা পরিষেবা পুনর্বহাল করতে হবে। মোদী সরকারের কাছে বাংলাদেশের আবেদন, দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নত হবে? দ্য ডেইলি স্টার জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব পেশ করেন। ইকবাল জানতে চান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভারত বাংলাদেশিদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা বন্ধ করেছে কিনা। তিনি ভ্রমণ ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার জন্য গৃহীত পদক্ষেপের সম্পর্কেও তথ্য জানতে চান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে ভারতে সফর করেন। সেখানে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই চিঠিটার একটা অংশ ওই চিঠিতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে সাম্যতার ভিত্তিতে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সম্পর্ক এবং শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্কের সূচনা করা, এই যে লাইনটা আপনারা বলছেন সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে বলা হচ্ছে যে আপনারা একের পর এক হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কথাবার্তা, ভারতকে অপমান, ভারতের জাতীয় পতাকাকে অপমান,
আমাদের দেশ এটা সহ্য করবে না, আমাদের নাগরিকরা সহ্য করবে না। ফলে সম্পর্কের যদি সত্যি উন্নয়ন করতে হয়, তাহলে হয় চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, অথবা কাউন্সিলর অ্যাক্সেস দিন। আপনারা নিজেরাই উকিল হচ্ছেন, নিজেরাই জাজ হচ্ছেন। ভারতবর্ষের একজন হিন্দু, যিনি বাংলাদেশি নাগরিক, ভারতীয় হিন্দু, বাংলাদেশি নাগরিক, সবই তো হিন্দু ছিল, তারপরে সব কনভার্টেড হয়েছে। যারা কনভার্টেড হননি তারা ওখানে হিন্দু রয়েছেন। তাকে আটকে রেখে দিয়ে আপনারা সাম্যতা, সমতা, সমঝোতার কথা বলেন, এটা কি করে হয়? কাউন্সিলর অ্যাক্সেস যদি না দেন, অথবা মুক্তি দিয়ে যদি না দেন, তাহলে ভারতবর্ষ কোনো সমঝোতার পথে যাবে না। আর ভিসা আপনাদের কিসের দরকার এত? সারা দিন যে এই যে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলে আবার ভিসার অ্যাপ্লাই করেন কেন? ভারত তো আপনাদের চায় না। এই যে যারা দেশদ্রোহী আছে, ভারত বিরোধী আছে, তাই তো ভারত চায় না। আপনারা ভিসার জন্য এত লাফালাফি করেন কেন? ভিসা পেলে মানে হাতে একটা স্বর্গ পেয়ে গেলেন, অথচ ভারতবর্ষ থেকে ফিরে গিয়ে চিকিৎসা নিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করে আপনারা তারপরে গিয়ে ভারতবর্ষকে আবার গালি দেবেন। ভারতবর্ষ থেকে চাল নেবেন, ডাল নেবেন, তেল নেবেন, নুন নেবেন, সব নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, সবজি নেবেন, সব নেবেন, নিয়ে আবার ভারতবর্ষকে আবার গালি করবেন। আপনারা হয়ে গেছেন একটা মানে অকৃতজ্ঞ জাতি। সমগ্র জাতি নয়, ওই কিছু অংশ তারা হচ্ছে অকৃতজ্ঞ। বাংলাদেশের 90% মানুষ কিন্তু ভারতবর্ষের পক্ষে আছে বলে ভারতবর্ষ এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর আপনারা যে ভাবছেন না গঙ্গা চুক্তি হয়ে যাবে, তিস্তা জলবন্টন চুক্তি হয়ে যাবে, একটাও হবে না, একটাও হবে না। পাকিস্তান এখন শুখা মরশুমের জন্য পাকিস্তান কি করেছে? এই যে WTO বন্ধ করে দিয়েছে, এটা আপনার ওদের যে জল বন্ধ করে দিয়েছে, তার জন্য ওরা UNGA-তে গেছে। UNGA-তে গিয়ে ঘোড়ার ডিম কি হবে? UNGA-কে ভারত বগল দাবা করে ফেলে রেখে দিয়েছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গেছে। তা ভারতবর্ষ বলেই দিয়েছে, এবারে যদি আমাকে বলা হয় যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমার সদস্যপদ দেওয়া হচ্ছে, আমি নেব না। কারণ ওটা কোনো অর্থ নেই, অর্থহীন। ওটা আমেরিকার কথায় ওঠে বসে, যেটা শেখ হাসিনা বলেছিলেন। ওই মহিলা কিন্তু অনেক দূরদর্শী। তিনি যা চিনেছেন এই পৃথিবীকে, এই আমেরিকাকে, আপনাদের মধ্যে এরকম বাংলাদেশি একজনও জন্মায়নি। আজ শেখ হাসিনা যদি এই দেশে থাকতেন, তাহলে দেশটার অনেক উন্নতি হয়েছে। কত দূরদর্শী ছিলেন। ওই পরমাণু চুল্লি তখন উনি করেছিলেন, তখন আপনারা কত বিরোধিতা করেছিলেন পরিবেশ নষ্ট হয়ে যাবে বলে। আপনারাই তো বিরোধিতা করেছেন। আজকে ধেই ধেই করে নাচছেন কি না, আমাদের পরমাণু চুল্লিতে একেবারে নিউক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা বিদ্যুৎ পাবো 60 বছরের জন্য, আমরা নিশ্চিন্ত। এটা ভেবেছিলেন উনি কত আগে। ওই জন্য আমি বলি যে ওনার মতো দূরদৃষ্টি সম্পন্ন মহিলা আপনাদের দেশে আর জন্মায়নি, জন্মাবেও না। আগে চিন্ময় প্রভুর মুক্তির ব্যবস্থা করুন, কাউন্সিলর অ্যাক্সেস দিন, আর ভিসা এখন হবে না। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ভিসা এখন হবে না। ওসব চৌপাট গল্প শুনে রাখুন, দেখবো এই সমস্ত হবে। ভিসা পাওয়া যাবে না। ভিসা এখন ভারত দেবে না, কারণ ভারত আপনাদের বিশ্বাস করে না। বহু আগে বলেছি আমি,
প্রণয় রায় যখন প্রণয় বর্মা যখন বললেন যে খুব শিগগির ট্রাভেল ভিসা দেওয়া হবে, আমি তখন আপত্তি করছিলাম, বলেছিলাম যে দেওয়া হবে না, উনি বাজে কথা বলছেন। আজ পর্যন্ত দিয়েছেন, উল্টে উনি ট্রান্সফার হয়ে গেলেন বেলজিয়াম না কোথায়, রাষ্ট্রদূত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আমাদের দীনেশ ত্রিবেদী রাজনৈতিক নেতা, তিনি যাচ্ছেন রাষ্ট্রদূত হয়ে। আপনাদের আর কেউ বিশ্বাস করে না, অন্তত ভারতবাসী তো বিশ্বাস করেই না। আপনারা যারা দেশদ্রোহী আছেন তাদেরকে বিশ্বাস করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।